তো এখন থেকে মনে হচ্ছে যেন পুরো বিশ্ব ভারতের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ সম্প্রতি ভারত যেভাবে ডিফেন্স থেকে শুরু করে ফরেন পলিসি এমনকি অর্থনৈতিক শক্তির দিক দিয়েও সাফল্যের নতুন রেকর্ড তৈরি করছে তা সত্যি অভাবনীয়। গত কিছুদিন ধরেই ভারতীয় অর্থনীতির মূল শক্তি অর্থাৎ দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ নিয়ে বেশ আলোচনা চলছে। কয়েক মাস আগেও ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ প্রায় 701 বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই তা কমতে কমতে 625 বিলিয়ন ডলারে নেমে আসে, অর্থাৎ প্রায় 75 বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে। অবশ্য রিসেন্ট টাইমে এই পরিস্থিতি আবারও ঘুরে দাঁড়িয়েছে, যা ভারতের অর্থনীতির জন্য অত্যন্ত পজিটিভ একটি সংকেত। কিন্তু বিদেশি মুদ্রার এই বিপুল ভাণ্ডার তো শুধু ডলার বা ইউরো দিয়েই ভর্তি হয় না, বরং এতে বহু ধরনের বৈদেশিক মুদ্রা ও সম্পদের মিশ্রণ থাকে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো সোনার ভাণ্ডার। দেখুন, একটি দেশের অর্থনৈতিক শক্তি যাচাইয়ের সবথেকে নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে ওই দেশের সোনার রিজার্ভ, কারণ অর্থনৈতিক বিপদের সময় বিশ্বের প্রতিটি দেশই সোনার বদলে ব্যবসা করতে আগ্রহী থাকে। আর এই কারণেই বিশ্বের বড় অর্থনৈতিক শক্তিগুলি যেমন ইউএস, ব্রিটেন, জার্মানি, চীন এবং রাশিয়ার মতো দেশগুলি সোনাকে তাদের ইকোনমির মেরুদণ্ড বলে বিবেচনা করে। ফর এক্সাম্পল, আমেরিকার পুরো ফরেন রিজার্ভে সোনার পরিমাণ প্রায় 8000 টনেরও বেশি, যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি। এখন আপনি জেনে অবাক হবেন, ভারতও গত কয়েক বছরে ধীরে ধীরে এই একই পথ অনুসরণ করে নিজের সোনার ভাণ্ডার বাড়ানোর ওপর বিশেষ নজর দিয়েছে, এবং আজ ইতিহাসে প্রথমবারের মতো ভারতের সোনার ভাণ্ডার প্রায় 71 বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে, যা অতীতে কখনো হয়নি। বন্ধুরা, এমনটা কিভাবে হলো এর খুব ডিটেইলড অ্যানালাইসিস আপনারা এখনই জানতে পারবেন। তবে ভিডিওটিকে শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় হিন্দ, জয় ভারত। তো দেখুন, গত কয়েক মাসে ভারতের সোনার ভাণ্ডার দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে, যার পেছনে রয়েছে একাধিক লজিক্যাল কারণ। আসলে গ্লোবাল ইকোনমিতে যখন অস্থিরতা দেখা যায়, তখন বিশ্বের সব দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলির কাছে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে উঠে আসে সোনা, কারণ ডলার বা ইউরোর মতো কারেন্সি রাজনৈতিক বা অর্থনৈতিক সংকটের মুখে পড়ে হঠাৎ করে দুর্বল হয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ওয়েস্টার্ন দেশগুলি রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে অনেক দেশই ডলারের ওপর নির্ভরতা কমাতে শুরু করেছে। এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়েই ভারত সহ বহু দেশ এখন সোনার ওপর নিজেদের নির্ভরতাকে বৃদ্ধি করেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু ভারত নয়, সম্প্রতি চীনও অত্যন্ত দ্রুত গতিতে নিজের গোল্ড রিজার্ভ বাড়িয়ে চলেছে। 2023 সালের ডিসেম্বর পর্যন্ত চীনের সোনার ভাণ্ডার ছিল 2113 টন। এই একই পথে হাঁটছে রাশিয়া এবং তুরস্ক। অর্থাৎ বিশ্বব্যাপী দেশগুলি সোনাকে তাদের অর্থনৈতিক সুরক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে ভারতের ক্ষেত্রে ব্যাপারটি আরও বিশেষ, কারণ ভারত শুধু সোনা কিনে নিজেদের রিজার্ভ বাড়াচ্ছে না, বরং ভারত সরকারের বিশেষ গোল্ড মনিটাইজেশন স্কিমের মাধ্যমেও দেশীয় অর্থনীতিতে সোনার অংশগ্রহণ বাড়ছে। এই স্কিমে সাধারণ মানুষ ঘরে থাকা লেজি সোনাকে ব্যাংকে জমা রেখে সুদ পেতে পারেন। ফলে ভারতের অর্থনীতিতে এই লেজি সম্পদ কাজে লাগানো হচ্ছে এবং জিডিপিতেও সরাসরি ইতিবাচক প্রভাব ফেলছে। বর্তমানে এই স্কিমের কারণে সোনার অবদান ভারতের জিডিপিতে প্রায় 7.5% কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু এই গোল্ড মনিটাইজেশন স্কিম কিভাবে ভারতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে? সত্যি বলতে, গোল্ড মনিটাইজেশন স্কিম ভারতের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত ছিল, কারণ ভারতে প্রতিটি বাড়িতেই ছোটখাটো কিছু পরিমাণ সোনা তো পড়েই থাকে। এরকম যদি সব বাড়ির ঘরের সোনা ক্যালকুলেট করা হয়, তাহলে তা 25,000 টনেরও বেশি। অর্থাৎ এই বিপুল পরিমাণ পড়ে থাকা সোনা ব্যাংকিং সিস্টেমে নিয়ে আসতে পারলেই ভারতের অর্থনীতি রাতারাতি বদলে যেতে পারে। বর্তমানে ভারত সরকার সেটাই করার চেষ্টা করছে। এই স্কিমের মাধ্যমে সাধারণ মানুষ নিজের সোনা ব্যাংকে জমা করলে তারা বছরে 2.25 থেকে শুরু করে 2.50 পর্যন্ত সুদ পেতে পারেন। আর ব্যাংক সেই জমাকৃত সোনা ভারতের জুয়েলারি শিল্পকে ঋণ হিসেবে প্রদান করবে। ফলে জুয়েলারি ব্যবসায়ীরা বিদেশ থেকে সোনা আমদানির উপর নির্ভর না করে দেশেই সোনা পেয়ে যান। এতে ভারতের বৈদেশিক মুদ্রার খরচও কমে যায়। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো, ভারত প্রতি বছর প্রায় 800 থেকে 900 টন সোনা আমদানি করে, যা বিশ্বের চীন এবং সুইজারল্যান্ডের পরে সব থেকে বেশি। কিন্তু গোল্ড মনিটাইজেশন স্কিম চালু হওয়ার পর সেই আমদানির পরিমাণ ধীরে ধীরে কমছে। শুধু তাই নয়, ভারতের তৈরি সোনার গয়নার চাহিদাও বিশ্ব বাজারে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আর এখানেই উঠে আসে আসল পয়েন্ট, সোনা যত বেশি আমাদের ব্যাংকিং ব্যবস্থার মধ্যে প্রবাহিত হবে, ততই কমবে ডলারের ওপর নির্ভরতা। এবার হ্যাঁ, এটাতে কোনো সন্দেহ নেই যে ডলারের বিপরীতে ভারতের রুপির দর অনেকটাই কমছে। তবে এটিও সত্যি যে এই পরিস্থিতি শুধু ভারতের জন্যই নয়, বরং এটি একটি বিশ্বব্যাপী সমস্যা। এর জন্য নির্দিষ্ট করে কাউকে দায়ী করাও ঠিক নয়। আসলে ইউএস প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ ট্রাম্প প্রশাসনের পলিসি এমনই, যার ফলে ভারত সহ চীন, ব্রিটেন, জাপান, রাশিয়া সহ বিশ্বের বড় বড় দেশগুলির মুদ্রার মূল্য ক্রমশই ডলারের তুলনায় কমে যাচ্ছে।
এই কারণেই আগামী কয়েকদিনে ভারতীয় রুপি আরও দুর্বল হয়ে মোস্ট প্রবাবলি 90 থেকে 95 পর্যন্ত পৌঁছে যেতে পারে। কারণ আমেরিকার এসব অর্থনৈতিক নীতির মোকাবিলা করতে বিশ্বের অন্যান্য দেশগুলি আরও কয়েক মাস সময় নিতে বাধ্য হবে। তবে পরিস্থিতি কিছুটা উন্নতির পথে যেতে পারে আগামী জুন জুলাই মাস নাগাদ। তবে এই পুরো পরিস্থিতিকে শুধু নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখাটাও ভুল হবে, কারণ রুপির দুর্বলতা যেমন কিছু ক্ষেত্রে ক্ষতি করেছে, তেমনি ভারতের এক্সপোর্ট ব্যবসায়ীদের জন্য এটি একটি বড় সুযোগ হিসেবেও কাজ করছে। সহজ ভাষায় বলতে গেলে রুপির দর যত কমবে, ভারতীয় রপ্তানিকারকদের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার শক্তি তত বাড়বে। বিশেষ করে বড় বড় ভারতীয় কোম্পানিগুলি বিপুলভাবে লাভবান হতে চলেছে। উদাহরণ হিসেবে বলা যায়, আমেরিকা যদি ভারতীয় পণ্যের ওপর 5 থেকে 10% ট্যারিফ আরোপ করে, তাতেও ভারতীয় ব্যবসায়ীরা সহজে নিজেদের লাভের অংশ কিছুটা কমিয়ে সেটাকে ডলারের দরবৃদ্ধির মাধ্যমে সহজে ডিস্ট্রিবিউট করতে পারবে। অর্থাৎ আমেরিকায় ভারতীয় পণ্যের দাম তেমন বাড়বে না, বরং আগের মতোই থেকে যাবে। ফলে আমেরিকার এসব ট্যারিফ শেষ পর্যন্ত কোনো কার্যকরী হবে না। তাই মোটের ওপর দেখা যাচ্ছে যে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম কিছুটা কমা অবশ্যই আমাদের কিছুটা ইনিশিয়াল ক্ষতি করছে, কিন্তু বড় দৃষ্টিকোণ থেকে দেখলে এক্সপোর্ট ব্যবসায় এই দুর্বলতা বড় ধরনের সুযোগ নিয়ে আসবে। এবার ভারতের গোল্ড রিজার্ভ টপিকে আবার ফিরে আসি। আজ থেকে 15-20 বছর আগে সোনার রিজার্ভের দিক থেকে ভারত কিন্তু বেশ পিছিয়ে ছিল, কারণ আমরা তখন সোনার দিকে বিশেষ নজর দিতামই না। তবে গত 7 বছরে পরিস্থিতি অনেকটা বদলেছে। আজকের দিনে এসে ভারতের গোল্ড রিজার্ভ অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করেছে। এখন ভারতের সোনার খাজানা প্রায় $71 বিলিয়ন ছুঁয়ে ফেলেছে। এটি ঠিক কত বড় পরিমাণ সেটা বোঝাতে গেলে একটি উদাহরণ দিই। এই টাকায় আপনি গোটা নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটানের অর্থনীতি চালিয়ে ফেলতে পারবেন। জাস্ট ইমাজিন, ভারতের কাছে এত বিপুল পরিমাণ সোনার রিজার্ভ রয়েছে যে বিশ্বের বহু দেশের মোট সম্পদের চেয়েও সেটা বেশি। আর অবাক করার মতো ব্যাপার হচ্ছে, ভারত শুধু সোনার ভান্ডারই নয়, বরং তার মোট ফরেন রিজার্ভ এখন $631 বিলিয়ন পৌঁছে গেছে, যা সম্প্রতি প্রায় $1.5 বিলিয়ন আবার বেড়েছে। আরও চমকপ্রদ ব্যাপার হলো, এটি শুধু সোনা সংগ্রহের ফল নয়, বরং সামগ্রিকভাবে ভারতের সম্পদ এবং বৈদেশিক মুদ্রার পরিমাণও বেড়েছে। অর্থাৎ এক কথায় ভারত বর্তমানে অর্থনৈতিক শক্তিতে ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিচ্ছে, যা ভারতের ইকোনমিক অবস্থানকে আরও শক্তিশালী করে তুলছে। সবশেষে বলা যায় যে সোনার রিজার্ভ বাড়ানোর মাধ্যমে ভারত এক ঢিলে 2 পাখি মারতে চলেছে। একদিকে গ্লোবাল মার্কেটে অর্থনৈতিক অনিশ্চয়তার ঝুঁকি কমবে, অন্যদিকে ভারতীয় অর্থনীতির বৈদেশিক বাণিজ্যেও আসবে অভূতপূর্ব গতি। এখন শুধু দেখার বিষয় আগামী দিনে ভারত কতটা সফলতার সঙ্গে এই বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে পারে। আপনারা ভারতের এই ইকোনমিক স্ট্র্যাটেজিকে কিভাবে দেখছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কারণ এই ভিডিওটি বানাতে এবং অ্যাকচুয়াল মেট্রিক্সগুলি খুঁজতে অনেক সময় লেগেছে। আর বন্ধুরা, এইরকম আরও ডিটেইলড অ্যানালাইসিস দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।